আবারও ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইউক্রেনের পুরো লুহানস্ক অঞ্চল দখলের দাবি রাশিয়ার। এবার ভারত ইসরায়েল মিলে অক্টোবরের আগেই পাকিস্তানে হামলা চালাবে দাবি রিপোর্টে। এদিকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে 2 সন্ত্রাসী নিহত। আরো জানিয়ে দিব, এবার ওয়াশিংটন সফরে যাচ্ছেন নেতানিয়াহু। এদিকে রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা, নিহত অন্তত 3 জন। আবারও ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরো অন্তত 109 জন। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের বড় ঘোষণা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবারও ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। এরপর ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর বিরুদ্ধে তীব্র প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ। খবর রয়টার্সের। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী এক বিবৃতিতে বলেন, ইয়েমেনের ভাগ্য তেহরানের মতোই হবে। গত মাসের ইরান ইসরায়েলের 12 দিনের সংঘাতে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলার কথা উল্লেখ করে এ কথা বলেন প্রতিরক্ষা মন্ত্রী। বিবৃতিতে আরো বলা হয়েছে, তেহরানের সাপের মাথা আঘাত করার পরে আমরা ইয়েমেনেও হুতিকে আঘাত করব। যে কেউ ইসরায়েলের বিরুদ্ধে হাত বাড়াবে সেই হাত কেটে ফেলা হবে। তবে হুতি গোষ্ঠীর ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে ইসরায়েল। এদিকে মঙ্গলবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে হুতি গোষ্ঠী। হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, হুতি ইসরায়েলের বিমানবন্দর এবং অন্যান্য সংবেদনশীল লক্ষ্যবস্তুতে 4টি হামলা চালিয়েছে। এদিকে ইউক্রেনের পুরো লুহানস্ক অঞ্চল দখলের দাবি রাশিয়ার। ইউক্রেনের পুরো লুহানস্ক অঞ্চল দখল করেছে রুশ বাহিনী, এমনটাই দাবি করেছে এক রুশ কর্মকর্তা। ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে নিযুক্ত রুশ কর্মকর্তা লিওনিড পাসেসনিক বলেছেন, রুশ বাহিনী যে অঞ্চলটি দখল করে নিয়েছে তা 2022 সালের সেপ্টেম্বরে ইউক্রেন থেকে রাশিয়া যে 4টি অঞ্চল সংযুক্ত করেছিল তার মধ্যে একটি। তবে এই দাবির যদি নিশ্চিত হয় তাহলে 3 বছরেরও বেশি সময় চলা যুদ্ধে লুহানস্কই রাশিয়ার সম্পূর্ণরূপে দখল করা প্রথম ইউক্রেনীয় অঞ্চল হবে। লিওনিড পাসেসনিকের দাবির বিষয়ে কিয়েভ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। এর আগে গত 20 জুন সেন্ট পিটার্সবার্গ অর্থনৈতিক ফোরামে পুতিন জানান, তিনি ইউক্রেনের পুরো ভূখণ্ড রাশিয়ার অন্তর্ভুক্ত করতে চান। পুতিন বলেন, আমি বহুবার বলেছি, রুশ ও ইউক্রেনীয় জনগণ এক জাতি। এই দৃষ্টিকোণ থেকে পুরো ইউক্রেনই আমাদের। তিনি আরো বলেন, রুশ সেনারা যেখানেই পা রাখে তাই রাশিয়ার। সূত্র বার্তা সংস্থা মেহের নিউজের। এবার ভারত ইসরায়েল মিলে অক্টোবরের আগেই পাকিস্তানে হামলা চালাবে দাবি রিপোর্টে। ইসরায়েল ইরানের 12 দিনের যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু এই যুদ্ধ একটি নতুন যুদ্ধের পরিকল্পনা সামনে এনেছে। তা হলো পাকিস্তানের বিরুদ্ধে ইসরায়েল ও ভারতের নতুন যুদ্ধের পরিকল্পনা। পাকিস্তানের বিরুদ্ধে ইসরায়েল ও ভারতের গোপন পরিকল্পনার কিছু প্রমাণও এরই মধ্যে পাওয়া গেছে। এটা এখন আর গোপন নয় যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যে সম্পর্ক খুবই ভালো। বিখ্যাত আমেরিকান ম্যাগাজিন ফরেন পলিসি সাম্প্রতিক অতীতে ইসরায়েল এবং ভারতের মধ্যে ক্রমবর্ধমান সামরিক জোট নিয়ে অনেক নিবন্ধ প্রকাশ করেছে। হোস্টাইল হোমল্যান্ডস বইয়ের লেখক দক্ষিণ আফ্রিকার সাংবাদিক আজাদ এরশা বিশ্বাস করেন, ইসরায়েলের সাথে ভারতের ঘনিষ্ঠতা মুসলিম বিরোধী মনোভাবের সাথে গভীরভাবে জড়িত। কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনী এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীকে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা এছাড়া রয়েছে। তিনি বিশ্বাস করেন, মোদী নেতানিয়াহু জোট কেবল 2টি ব্যক্তির সহযোগিতা নয়, এটি 2টি মতাদর্শের সহযোগিতা। একটি হলো ইহুদিবাদ এবং অন্যটি হিন্দুত্ববাদ। এইদিকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে 2 সন্ত্রাসী নিহত। পাকিস্তানের কুলগাম জেলার তেরি মঙ্গল এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে 2 সন্ত্রাসী নিহত হয়েছে।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, মঙ্গলবারের এ অভিযানে নিহতরা তালিকাভুক্ত সন্ত্রাসী। নিরাপত্তা বাহিনীর বিবৃতিতে জানিয়েছে, এই দুইজন 2023 সালে তেরিমঙ্গল এলাকায় স্কুল শিক্ষকদের উপর হামলার ঘটনায় জড়িত ছিলেন। এই হামলায় জড়িত প্রত্যেকের মাথার দাম ছিল 50 লাখ রুপি। নিরাপত্তা বাহিনীর তথ্যমতে তারা একটি গোষ্ঠীর সদস্য ছিল, যারা তেরিমঙ্গলে 5 শিক্ষককে হত্যার জন্য দায়ী। গোলাগুলির সময় এক স্থানীয় বাসিন্দা গুলিবিদ্ধ হয়ে পায়ে আঘাত পান। 2023 সালের মে মাসে আপারকুরমে বিভিন্ন হামলায় মোট 6 জন স্কুল শিক্ষক নিহত হন। কর্মকর্তারা জানান, সশস্ত্র হামলাকারীরা তেরিমঙ্গল হাই স্কুলে ঢুকে পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষকদের উপর এলোপাথারি গুলি চালায়। এতে 6 জন শিক্ষক ও একজন স্টাফ ঘটনাস্থলেই নিহত হন। পাকিস্তান নিরাপত্তা সংস্থাগুলো নিশ্চিত করেছে, 2023 সালের মে মাসের ওই ঘটনায় জড়িত 5 জন সন্দেহভাজনের নাম আগেই পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর ওয়ান্টেড তালিকায় ছিল। এদের মধ্যে 2 জন এবার নিহত হয়েছে। বাকি 3 জনের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। এবার ওয়াশিংটন সফরে যাচ্ছেন নেতানিয়াহু। গাজা যুদ্ধের অবসানে মার্কিন প্রচেষ্টার মাঝে আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ মার্কিন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। ইরানের সঙ্গে 12 দিনের প্রাণঘাতী যুদ্ধের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ওয়াশিংটন সফরের তথ্য নিশ্চিত করে নেতানিয়াহু বলেছেন, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাবেন। মঙ্গলবার ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠকের শুরুতে নেতানিয়াহু বলেন, তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গেও সাক্ষাৎ করবেন। ওয়াশিংটন সফরে যুক্তরাষ্ট্রের শীর্ষ আইন প্রণেতাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে নেতানিয়াহুর। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী শনিবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবেন এবং সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় 3 জন নিহত এবং 45 জন রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় 3 জন নিহত এবং 45 জন আহত হয়েছেন। রুশ কর্তৃপক্ষের বরাতে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন বলছে, স্থানীয় সময় মঙ্গলবার সীমান্ত থেকে 1000 কিলোমিটার দূরে রাশিয়ার ইজেভস্ক শহরের একটি কারখানায় ওই হামলা হয়। আহতদের মধ্যে 6 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন উদমুর্তিয়ার গভর্নর আলেকজান্ডার ব্রেসালভ। তিনি আরো বলেন, তিনি হামলার বিষয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন। পরে ওই অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনগুলো কুপল ইলেকট্রোমেকানিক্যাল প্ল্যান্টকে লক্ষ্য করে চালানো হয়েছে বলে জানা গেছে। এটি একটি সামরিক কারখানা যা টর সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম এবং রাডার স্টেশন তৈরি করে থাকে। ইউক্রেনীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে এই প্ল্যান্টটি ওসা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৈরিতেও বিশেষভাবে কার্যকরী এবং এটি ড্রোন তৈরি করছে। ইউক্রেনের একজন কর্মকর্তা বিবিসি ইউক্রেনের কাছে নিশ্চিত করেছেন, ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা দ্বারা পরিচালিত 2টি দূরপাল্লার ড্রোন প্রায় 1300 কিলোমিটার দূরত্ব থেকে কুপল প্ল্যান্টে আঘাত করেছে। আবারও গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো 109 জন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলায় আরো কমপক্ষে 109 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার চিকিৎসা সূত্রগুলোর বরাত দিয়ে মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে ছিলেন 16 জন ক্ষুধার্ত ত্রাণ প্রত্যাশী, যারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রে সমবেত হয়েছিলেন। সেখানে ইসরায়েলি সেনারা ভিড় করা মানুষজনের উপর গুলি চালালে তারা নিহত হন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইসরায়েল 60 দিনের একটি যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্ত মেনে নিতে সম্মত হয়েছে। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্র সব পক্ষের সঙ্গে মিলে গাজা যুদ্ধ বন্ধে কাজ করবে এবং হামাসকেও এই প্রস্তাব গ্রহণের আহ্বান জানাচ্ছি। জিএইচএফ গত মে মাসের শেষ দিকে সীমিত ত্রাণ বিতরণের দায়িত্ব নেওয়ার পর থেকে তাদের কেন্দ্রগুলোতে প্রায় 600 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সূত্র আল জাজিরার। এদিকে পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের বড় ঘোষণা। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই ঘোষণা দেন।
বুধবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির বরাতে কাতার ভিত্তিক আল জাজিরা এই খবর দিয়েছে। এদিকে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, সম্প্রতি পার্লামেন্টে পাশ হওয়া একটি আইনে আইইএর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার নির্দেশনা ছিল, যেটি প্রেসিডেন্ট এখন অনুমোদন দিয়ে কার্যকর করেছেন। ফলে দেশটির সরকারের জন্য আইইএর সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ রাখা এখন আইনত বাধ্যতামূলক। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ পারমাণবিক পর্যবেক্ষণ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে এবং তেহরানের পরমাণু কর্মসূচি ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ আরো বাড়াবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষের পর ইরান ও জাতিসংঘের পারমাণবিক শক্তি সংস্থার মধ্যে সম্পর্ক আরো অবনতির দিকে যায়। উল্লেখ্য, গত 13 জুন ইরানের একটি সামরিক ও পারমাণবিক গবেষণা স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। এর জবাবে তেহরানও ইসরায়েলে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে। সংঘাতের এক পর্যায়ে ইসরায়েলের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়।